Just be my Valentine. Love is in the air. Come fast and stay forever. Be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Just be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Just be my Valentine. Come fast and stay forever. Be my Valentine. Stay close, my Valentine. ভালোবাসা বলতে আজকের দিনে বেশিরভাগ মানুষ কি বোঝেন? ক্যান্ডেল লাইট ডিনার, নাইট পার্টি। কিন্তু বছর 25 আগে ভালোবাসার সংজ্ঞাটা ছিল সাদা কালো টিভির মতোই আভিজাত্যের মোড়কে ঘেরা। ভালোবাসার সংজ্ঞাটা তখন ছিল একদম অন্যরকম। 2001 সালের শেষের দিকে নোকিয়া ফোন বাজারে এলেও কলেজ পাশ করা 2-1 পড়ুয়ার হাতেই সেটা দেখা যেত। টিনেজারদের হাতে মোবাইল ফোন তখন একেবারে দিবা স্বপ্নের মতো। তখন হোয়াটসঅ্যাপের ভিডিও কলে প্রেমিকাকে দেখতে যাওয়ার দুরন্ত আবদারও ছিল না, আর ছিল না নাইট কলিংয়ের বালাই। সেই সময় সবার বাড়িতে লাল সাদা কালো ল্যান্ডফোন আর পাড়ার মোড়ে মোড়ে কাচের ঘরের মধ্যে রাখা একটা হলুদ রঙের ডায়াল ফোন। মাঝে মধ্যেই ক্রিং ক্রিং করে চিৎকার করে জানান দিত কেউ একজন অনেক দূর থেকে তোমার জন্য অপেক্ষা করছে, তোমায় শুনবে বলে। সেই সময় শহরের বুকে কোনো না কোনো কোচিং সেন্টারে গড়ে উঠত একটা দুটো ভালোবাসার গল্প। তেমনই একটা ভালোবাসার গল্প গড়ে উঠেছিল কলকাতা লাগোয়া একটা মফস্বল শহরের কোচিং সেন্টারে। আজ সেই গল্পই বলবো তোমাদের। বিয়ের 10 বছরের মাথায় অনেক ডাক্তার দেখিয়েও যখন কোনো সন্তান হলো না, তখন মিতা দেবী মা মনসার থানে হত্যে দিলেন। এই ঘটনার পর বছর ঘুরতে না ঘুরতেই যখন মিতা দেবীর কোল আলো করে মেয়ের জন্ম হলো, তখন তিনি বড় সাধ করে মেয়ের নাম রাখলেন তপলব্ধা। তপস্যা করে যাকে পাওয়া যায়। অথচ মেয়েকে দেওয়া তার সাধের এই নামটা বন্ধু বান্ধবীদের মুখে তপা, তপু, তলা, লীলাতে পরিণত হয়েছে। মাঝে মধ্যেই এই নিয়ে মায়ে মেয়েতে বেশ ঝগড়াও লেগে যেত। এই যেমন আজকে সকালেও এই নাম নিয়েই মা মেয়ের মধ্যে একজোট হয়ে গেল। কোন ডিকশনারি খুঁজে পেয়ে আমার নাম দিয়েছিলে বলো তো? আমার অর্ধেক বন্ধু বান্ধব আমার নামের বানান ঠিক করে বলতে পারে না। কেউ কেউ তো তপলীলা বলে ডাকে। নামের শেষটা যে আসলে লীলা নয় লব্ধা, সেটা বোঝাতে বোঝাতেই এতগুলো বছর কেটে গেল। তোরা এই যুগের মেয়ে, মায়ের মুখে মুখে কথা না বললে আর কি তোদের স্মার্ট দেখায়? কই, আমার মা তো আমার নাম রেখেছিলেন হৈমবতী। কখনো তো তার মুখের ওপর আমি কথা বলিনি। অমনি কিছু বললেই মুখের উপর কথা বলা হয়ে যায়, তাই না? আর দিদুকে তুমি বলবে কি? এই সংসারে তোমার হৈমবতী নাম কজন জানে? জন্মে থেকে তো শুনে আসছি তোমার নাম মিতা। বাবার মুখেও ওই নাম কখনো শুনিনি। যা নাম আছে তা ওই কাগজ কলমেই। বারে, অত বড় একখানা নাম কি সবসময় ডাকা যায়? তাই তো হৈমর ম আর বতীর ত, দুয়ে মিলে মিতা নাম দিয়েছিলেন আমার বড় যা। সেই থেকে সবাই মিতা বলে। আর দিদুনরাও তো হিমু বলে ডাকে। তা ডাকে, আদর করে ওই নামেই ডাকে। আদর নয়, ওটা শর্ট ফর্ম। হ্যাঁ তো। তাহলে আমার নামটা দেওয়ার সময় মনে হলো না নামটা যতই ভারী কি আর সুন্দর হোক, এই তপলব্ধা থেকে তোপসে ফ্রাই হয়ে যেতে পারে? ওমা, সে কি রে? তোকে কি কেউ তোপসে ফ্রাই বলেছে? অনেকেই বলে হাসাহাসি করে, তুমি বুঝবে না। নাম দেওয়ার সময় একটু ভেবে দিতে হয়। যাও, আমার জন্য আর ব্রেকফাস্ট করতে হবে না, আমি খাবো না। স্কুলের মধুচন্দ্রা ম্যাম পর্যন্ত সেদিন বললেন, তোপসে এদিকে আয় তো। দূর দূর। দেখ, আমি কিন্তু টিফিনে আজ ফুলকো লুচি আর সাদা আলুর চচ্চড়ি বানাবো। মন খারাপ করিস না মা, চল খাবি চল। আমার খিদে নেই মা, তুমি আর বাবা খেয়ে নাও। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস, চল বলছি, দেব না কানের গোড়ায় এক। তপলব্ধা কয়েক পা পিছিয়ে মুখ গোজ করে বসল। মিতা দেবী বুঝলেন
আজ গরম হয়ে নয়, নরম হয়ে কথা বলতে হবে। আর মুহূর্তেই তার মনে পড়ে গেল আজ বুধবার। তাহলে তুই খাবি না তো? না, বললাম তো। বেশ, আমি আর তোর বাবাই তাহলে খেয়ে নিচ্ছি। তোর খাবারটা না হয় ঢাকা দিয়ে রাখবো, যখন খিদে পাবে খাবি। কিন্তু একটা কথা মনে আছে তো, আজ কিন্তু বুধবার, আর আজ দুপুরে তোমার ল্যান্ড ফোনে কথা বলা বন্ধ। ব্যাস, মিতা দেবীর এক কথাতেই কাজ সারা হয়ে গেল। তপলব্ধা এই ওষুধে একদম মিয়ানো তুলোর মতো চুপসে গেল। সারা সপ্তাহের মধ্যে মাত্র একটা দিন ল্যান্ডফোনটা তাকে 5 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয়। নোটস আর পরীক্ষা সংক্রান্ত দরকারি কিছু জানার থাকলে এই সময় ফোন করে নেয় সে। যদিও কথা বলার সময় মায়ের সজাগ দৃষ্টি সে বুঝতে পারে, তবু তার হাতে এত টাকা কোথায় যে পাড়ায় টেলিফোন বুথে গিয়ে কথা বলবে। তাছাড়া মাসের শেষের টেলিফোন বিল দেখলে মায়ের মতো তারও চোখটা ছলছল করে ওঠে বলেই হয়তো টেলিফোনটা নিয়ে সে কখনো বেশি আদিক্ষেতা করে না। তেমন বিশেষ প্রয়োজন না হলে টেলিফোনের ধারে কাছেও সে যেত না। কখনো কখনো বন্ধুবান্ধবদের টেলিফোনে মিসড কল দিয়ে জ্বালাতো, কিন্তু আজকে যে ফোনটা তার দরকার, সামনেই যে টিচার্স ডে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, এর মধ্যে সকলকে না জানালে ঠিক সময় টাকা উঠবে না, মাকে তাই চটানো যাবে না। এটা বুঝেই মায়ের কোলে মাথা রাখে তপলব্ধা। ও মা, মা বড় খিদে পেয়েছে গো, লুচি করবে না? গরম গরম। তপলব্ধার মা এই কথা শুনে বুঝলেন মোক্ষম দাওয়াই দেওয়া হয়েছে। মুচকে হেসে তিনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। মা মেয়ের খুনসুটি তখন এমনই ছিল। তখন যতই ঝগড়া হোক, সেই ঝগড়াকে ইগোতে নিয়ে মেয়ে নিরুদ্দেশ হতো না, বা মায়ের কথা শুনে অভিমানী হয়ে পুকুরে ঝাঁপ দিত না। শত ঝগড়া হলেও মেয়ে জানতো এমন বকা খাওয়ার জন্যই সে জন্মেছে। আর মাও জানতেন এমন ধমক চমক দেওয়া তার মাতৃতান্ত্রিক অধিকার। তপলব্ধা যখন জলখাবার খেয়ে বই খুলে বসেছে, তখন তপন স্যারের ব্যাচে সদ্য আসা নতুন মেয়ে নন্দিনী ম্যাথসের একটা প্রবলেম সলভ করতে পারছে না বলে অস্থির হয়ে এদিক ওদিক পাইচারি করছে। ঠিক তখনই 3 বার ক্রিং ক্রিং আওয়াজ করে নন্দিনীর বাড়ির ল্যান্ডফোনটা কেটে গেল। এটা তো ফুল রিং নয়, মিসড কল। তপু হলে তো 2 বার হয়, আর সালমান হলে সংখ্যাটা হয় 4। দীপ হলে মিসড কলের সংখ্যাটা 5 ছাড়িয়ে যায়, কিন্তু এইবার তো 3 বার হলো। ও, এটা তো শ্রেয়ার কাজ। ওর নাম্বারটাই মুখস্থ নেই। কোথায় যেন টুকে রাখলাম সেদিন, কোথায় 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 যেন রাখলাম। বেশ কয়েকটা ডায়েরি খোঁজার পর একটা লাল ডায়েরির শেষের পাতা থেকে শ্রেয়ার নাম্বারটা খুঁজে পেল নন্দিনী। ডায়াল ঘুরিয়ে নাম্বারটা ডায়াল করতেই ওপাশ থেকে শ্রেয়ার কণ্ঠস্বর ভেসে এলো। এই, এত দেরি হলো? পড়ছিলিস? না, ওই আর কি। ওই আর কি মানে? মানেটা কি? শ্রেয়ার নাম্বার যে নন্দিনীর মুখস্থ নেই সেটা তো আর বলা যায় না। বললেই শ্রেয়া এক্ষুনি মুখ বেঁকিয়ে বলবে, সেই আমি কি আর তোর তপা যে আমার নাম্বার মনে রাখবি? আমি তো তোর বেস্টি নই তোর। তাই একটু ভেবে নন্দিনী বলল, আমি ম্যাথস করছিলাম তো, প্রবলেমটা নিয়ে ভাবছিলাম, তাই একটু বেখেয়ালে ছিলাম রে। ও তাই বল। তুই বল না, হঠাৎ মিসড কল দিলি? মিসড কল দেবো না তো কি করবো? হ্যাঁ, গত মাসে যা বিল এসেছে বাবারে, আমার এখন ফোনে হাত না দেওয়াই ভালো। বুঝলাম, বল এবার। হ্যাঁ শোন না, বলছি তুই জানিস টিচার্স ডের প্ল্যান হচ্ছে, মানে তপু আমাকে দায়িত্ব দিয়েছে পুরো প্রোগ্রামটা দেখার। হ্যাঁ হ্যাঁ, জানি তো। জানিস মানে? কে বললো তোকে? এই তো সেদিন স্যার ব্যাচে এলি, আমার আগে তো মানে আমার আগে তোকে কে বললো? দীপ নিশ্চয়ই, তাই না? আচমকা এই প্রশ্নের জন্য নন্দিনীও প্রস্তুত ছিল না। ব্যাচে সে নতুন এলেও প্রিভিয়াস ইয়ারে টিচার্স ডে সেলিব্রেটের কথা সে তপুর মুখেই শুনেছে। এই কি রে, কি ভাবছিস? তপু বলেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেক্সট দিন তোপর বাড়িতে মিটিং আছে, চলে আসিস। আর শোন, টিচার্স ডেতে আমরা নিজেদের মতো নাচ গান করবো। তুই তো আবৃত্তি করিস, কোন কবিতা বলবি ভেবে আমাকে জানিয়ে দিস। লিস্টটা আমি করছি, আমাকে বলবি। ওকে, রাখি তাহলে। আমি ভেবে নিয়ে তোকে জানাবো, কেমন?
টিচার্স ডের আগে তপলব্ধার বাড়িতে মিটিংয়ে সবাই হাজির হলো। দীপাংশু, তুই বলতো, যে টাকাটা উঠেছে তাতে কি কি কেনা যায়? দেখ, আমার মনে হয় স্যারের জন্য একটা শরৎ রচনাবলী কেনা যেতে পারে। তপলবদা, তোর কি মনে হয়? শরৎ কেন, শিবরাম চক্রবর্তী বা ফেলুদাও তো দেওয়া যেতে পারে। এই তপু, তুই সবসময় দ্বীপের কথার এগেনস্টে কথা কেন বলিস বলতো? আর তুই বা সবসময় তোর ছেলেবেলার বন্ধুর ঝোল টানিস কেন? আরে শরৎ রচনা বলি ঘরে ঘরে থাকে, স্যারের যে বইটা নেই সেটা কি করে জানছিস? তপলবদা, যদিও তোর হেডে মাথা নেই, তবে এই কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস। আবার আবার আমাকে তুই হিউমিলিয়েট করছিস। এই কারণে আমি বলেছিলাম দ্বীপ থাকলে আমি নেই। আহা, উনি কোন রানী ভিক্টোরিয়া এলেন হে? আমি যেন হেদিয়ে মরছি কথা বলার জন্য। এই শোন তোরা, তপলবদাকে নিয়ে যা খুশি মিটিং কর তোরা, আমি নেই। নেই তো আমার বাড়িতে এসেছিস কেন? এই শোন, আমাকে সবাই মিলে রিকোয়েস্ট করেছিল তাই, না হলে না তোর মতো এই একটা হিপোপটেমাসের বাড়িতে আসতে আমার বই গেছে। আমি হিপো হলে তুই শুটকি, আর তুই একটা বাদরি। তুই কি নিজের চেহারাটা দেখ আয়নায়, মুখ পোড়া হনু একটা। সাইলেন্স! নন্দু, তুই আবার কিছু বল। সত্যি তোরা ভাই সবসময় টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করিস না, ভাব করে নে প্লিজ, না হলে আর প্ল্যানটাই হবে না। ওকে ওকে, শুধু নন্দু বললো তাই? শ্রেয়া এই কথাটা শুনে একবার নন্দিনীর দিকে কটমট করে তাকালো। তারপর ঝগড়া ভুলে সেদিন তপলব্ধা আর দীপাংশু দুজনে মিলে ঠিক করলো টিচার্স ডেতে কি কি গিফট দেওয়া হবে। টিচার্স ডের দিন তপন স্যারের পুরো রুমটা অভ্র বেলুন দিয়ে সাজায় তপলব্ধা। দীপাংশু ঘরে ঢুকেই টেবিলে স্যারের জন্য রাখা ফেলুদা সমগ্র একটা দামি পেন আর ফুলের তোড়া প্যাক করে রেখে দিল। ঘরের বিভিন্ন অংশে বেলুন লাগাচ্ছে শ্রেয়া আর সুমন। ওদিকে নন্দিনী আর সালমান মিলে সবটা তদারকি করছিল। এই তপলবদা, স্প্রের বোতলটা একটু আনতে ভুলে গেছি, তোর বাড়ি তো কাছেই, একটু নিয়ে আসবি? আমাকেই চোখে পড়ে তাই না? এই একটু বসলাম, সহ্য হচ্ছে না, যাচ্ছি, দাঁড়া। এই দীপ, সবসময় তুই এমন তোপর পিছনে লাগিস কেন বলতো? আরে বলবো, আসলে না তপলবদা চট করে রেগে যায়, আর আমার না ব্যাপারটা হেভি লাগে, জানিস তো। এই নন্দু, দীপ কাকে কি বলছে তাতে তোর কি রে? তুই আয় এদিকে আয়, আমাকে হেল্প করবি। উফ, যাচ্ছি বাবা যাচ্ছি। তপলব্ধা যখন স্প্রের বোতলটা নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, নোটিস করলো শ্রেয়া কেমন লজ্জা লজ্জা মুখ করে দীপাংশুকে দেখছে। সবসময় মারকুটে রকচটা শ্রেয়ার দ্বীপের প্রতি এই দৃষ্টিটা সে বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছে। দ্বীপের কাছে এলেই শ্রেয়ার শেরনি থেকে লজ্জাবতী লতা হয়ে ওঠার ব্যাপারটা যত তার কাছে স্পষ্ট হয়ে উঠছে, তত সে নিজে যেন অস্পষ্ট হয়ে উঠছে। তপলব্ধার মনের মধ্যে বাড়তে থাকা অনুভূতি দ্বীপের সামনে আসলেই বুকের ধুকপুকুনি বেড়ে যাওয়ার মতো অনুভূতিগুলোকে সযত্নে বাক্সবন্দি করে ফেলেছে সে। শ্রেয়া যে তার ভালো বন্ধু, শ্রেয়াকে কষ্ট দিতে পারবে না সে, কিন্তু দীপাংশুকেও কি ভুলতে পারবে সে? কত শত ছেলের লাভ প্রপোজাল, মুগ্ধ চাহনি রিজেক্ট করা মেয়েটা যে দীপাংশুর চোখের দিকে তাকালেই কোথায় যেন হারিয়ে যায়। সে নিজেও জানে না, দীপাংশুও কি জানে? হয়তো না। তুই কেমন বদলে যাচ্ছিস রে শ্রেয়া। মানুষ কি ভালোবাসলে সত্যি সত্যি এভাবে বদলে যায়? জিন্স টপ ছেড়ে এখন চুড়িদার পরিস, হাতের ব্যান্ড খুলে নীল চুড়ি পরেছিস, এত সুন্দর লাগছে তোকে। দীপের সঙ্গে তুই ভালো থাকিস, ও তোকে ভালোই রাখবে। স্প্রের বোতলটা ঘরের এক পাশে টেবিলে রাখতেই নন্দিনী তপুকে ঘিরে ধরল। জানিস তপু, আগের দিন কি হয়েছে? শ্রেয়া আমাকে ফোন করেছিল, টিচার্স ডের কথা দীপ আমায় বলেছে ভেবে। সে কি জেলেসি, তুই থাকলে দেখতিস। ইটস ন্যাচারাল নন্দু, তুমিও প্রেমে পড়ো, বুঝবে। আমি না, আগে তুই। হ্যাঁ রে তপু, তোর কাউকে ভালো লাগে না? আমার এসবের সময় নেই রে, পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, বাবার পাশে দাঁড়াতে হবে। তবু বল না, কেমন ছেলে তোর পছন্দ? আমার যেমন ছেলে পছন্দ,
তেমন ছেলে তুই খুঁজে পাবি না। দীপের দিকে তাকিয়ে তপলব্ধা কথাগুলো বলছিল। দীপ ওর দিকে তাকাতেই চোখ সরিয়ে নিল সে। দীপ কিন্তু কথাটা শুনেছে। কেন রে, তোর কেমন ছেলে পছন্দ? কুমোরটুলিতে অর্ডার দিতে হবে নাকি? এই আমিও শুনবো, বল না লিস্টটা। ও হ্যালো, আমি তোকে কিছু বলিনি। হ্যাঁ, আর তুই কেন সবসময় আগ বাড়িয়ে কথা বলতে আসিস আমার সঙ্গে? আহা, ভালো লাগে তাই। আর জানিস তো, তোর মধ্যে না ওই একটা বলে যেন ঝাঁসির রানীর ভাইবস পাই। তবে রে, তপলব্ধা হাতের কাছে থাকা ফাঁকা বোতলটা দীপকে উদ্দেশ্য করেই ছুড়ে দিল। এই শোন না কি? মানে মারবি না, বল। একটা কথা বলবো, তাহলেই হবে। কি? মানে তোকে না আজ বেশ মিষ্টি লাগছে। সেদিন ডান্স প্রোগ্রামে ওয়েস্টার্ন ড্রেস পরেছিলি না, কেমন যেন একটা ওরাংউটাং টাইপ লাগছিলি, জানিস তো। তোকে চুড়িদার পরলে খুব ভালো মানায়, একদম চাক্কাস। আচ্ছা, তাই বুঝি। আর শ্রেয়াকে? এই কেসটা কি বলতো? শ্রেয়া আজ চুড়িদার পরে এসেছে, তোরা কি কোনো যুক্তি করে এক ড্রেস পরেছিস? অন্য সময় তো শ্রেয়াকে দেখি জিন্স টপ পরে সব চুলগুলোকে একসঙ্গে করে কাকতারুয়ার ঝুঁটির মতো বেঁধে চলে আসে, কিন্তু কি হলো বলতো ওর আজ? তুই মেয়েদের এত খুঁটিয়ে নোটিস করিস? না, তবে মানে শ্রেয়া কি বলতো, ও তো আমার জিগরি দোস্ত, সেই ছোট থেকে দেখছি ওর ব্যাপারটা। তবে সত্যি বলতে আরও একজনকে নোটিস করি আমি। কাকে? আছে একজন। কে শুনি? তোকে কেন বলবো? ও, তোর জিগরি দোস্তকে বলবি? অবভিয়াসলি। তুই এত হিংসুটে কেন বলতো? আর তুই সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করিস কেন বলতো? বেশ করি, তোর সঙ্গে ঝগড়া করতে আমার ভালো লাগে। এমন এমন ঝোড়ো হওয়ার মতো তুই বকম বকম করিস, সো কিউট মাইরি। শোন না, আমার একটা কাজ করে দিবি? কি? হ্যাঁ মানে আমার একটা কোয়ারি আছে, জানিস তো, একটা ইনফরমেশন চাই। আমাকে তোর কি মনে হয়, তথ্য দপ্তর? না, ডিটেকটিভ, একদম মিতিন মাসি। কেন জ্বালাচ্ছিস? ভালো লাগে জ্বালাতে। তপলব্ধা কথাটা বলতে বলতে সিঁড়ির কাছে চলে এসেছিল। হঠাৎ করে তার পায়ের শিরায় টান ধরে আর সে পিছন দিকে হেলে যায়। দীপ মুহূর্তের মধ্যে তপলব্ধাকে ধরে ফেলে। দুজনের চোখাচোখি হয় কয়েক সেকেন্ডের জন্য, আর ঠিক তার পর মুহূর্তেই তপলব্ধা চোখ নামিয়ে নেয়। দীপের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে বলে, থ্যাঙ্কস। এই তুই আস্তে করে বললে না, একদম ভালো লাগে না, জানিস তো। তুই ঝাঁসির রানী, সবসময় ঝাঁক করবি, এই ফ্রেঙ্গে শোনো হাম লক্ষ্মী বাই আয়ে হ্যাঁ, ঠিক এমন। আমি না একটা চোং বানিয়ে দেবো তোকে, মুখে নিয়ে বলবি। সবসময় কেন আমাকে বিরক্ত করিস? পয়সা পাশের জন্য? আচ্ছা সরি, আর করবো না। তোর আবার কথা, আমি জানি আবার করবি। আরে প্রমিস, আর চালাবো না তোকে, যদি জাস্ট একটা রাইট অ্যান্সার দিস আমায়। কি? কাল দুপুরে কি করছিলিস? মানে দুপুরে আবার কি করব? ভাত খেয়ে ঘুমোচ্ছিলাম। আর পরশু দুপুরে? তোর শুধু ভাট বকা, তাই না? তোর এসব আলতু ফালতু কথার কোনো উত্তর নেই আমার কাছে। আমাকে ঘরটা সাজাতে হবে। আর শ্রেয়া কোথায় গেল? সুমনের সাথে কেক আনতে গেছে। তুই কেন যাসনি? না রে, আমি আর গেলাম না। সাইকেল নিয়ে বেরোতে আর ইচ্ছে হলো না, তার চেয়ে বেশ ভালো আছি ভ্যানের তলায়, আরাম। আর তাছাড়া তুই আর নন্দিনীও আছিস, তোদের পাহারা দিচ্ছি। বড় এলেন একেবারে সিকিউরিটি দেনেওয়ালা। দীপ চলে যায় কিছুক্ষণ পর। শ্রেয়ারা কেক নিয়ে ফিরতেই তপলব্ধা শ্রেয়ার কাছে চলে গেল। ভাই, দীপাংশু মানে দীপের প্রতি তোর ইদানিং যে একটা অন্য ফিলিংস গ্রো আপ করছে, আমরা কিন্তু বুঝে গেছি। আমি বলি কি, আর দেরি করিস না, আজই বলে ফেল,
আমরা তো আছি। হে ভাই, সত্যি বলবো, কেমন একটা নার্ভাস লাগছে। নার্ভাস কিসের? দীপকে কি তুই নতুন দেখছিস? আদের তুই বুঝবি না নন্দু, এটা অন্যরকম নার্ভাস ফিলিং ভাই। এই তপু, তুই আমার পাশে থাকবি তো? মানে আমি যখন বলবো। তুই টেনশন করিস না, মনের কথাটা বলে ফেল। তাছাড়া দীপ তো তোর ছোটবেলার বন্ধু, আমার মনে হয় ও অ্যাকসেপ্ট করে নেবে। টিচার্স ডেটা হওয়ার পর তো স্যার আমাদের জন্য মিষ্টি চপ আনতে বেরিয়ে যাবেন, তখনই বলে ফেলিস শুভস্য শীঘ্রম। শ্রেয়া এই কথাতে বেশ নিশ্চিন্তই হলো। দীপাংশু অর্থাৎ আমাদের দীপ তপন স্যারের ব্যাচের সব থেকে হ্যান্ডসাম ছেলে এমনটা কিন্তু নয়। শ্যামবর্ণ চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, তবে চোখের মধ্যে একটা অদ্ভুত মায়া আছে, যে মায়ার অতলে হারিয়ে গিয়ে মেয়েরা সবাই কম বেশি ওকে পছন্দ করেই ফেলে। তবে সেই পছন্দ করাটা ঠিক ভালোবাসা নয়, এটা একটা অদ্ভুত আকর্ষণ। সেটা দীপাংশুও বোঝে, কিন্তু তার মনের মধ্যে একজনই আছে। দুপুরে বাড়িতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তার বাড়ির ধূসর রঙের ল্যান্ডফোনটা বেজে ওঠে। ফোনের ওপারে থাকে তার মনের মানুষ। ফোনটা ধরলেই তার মনে টুং টাং করে বাজতে থাকে চন্দ্রবিন্দুর গান, আমার ভিনদেশী তারা। দীপাংশু আজ আগে থেকেই পরিকল্পনা করে এসেছে, সে মনের কথাটা এবার বলেই ফেলবে। পাশের বাড়ির মালতী কাকিমার বাগান থেকে তুলে এনেছে একটা লাল গোলাপ, কিন্তু কিভাবে যে কথাটা বলবে, তাও আবার এক ঘর ছেলে মেয়ের সামনে, সেটা ভাবতে ভাবতেই শ্রেয়ার চোখে চোখ পড়ে দীপের। শ্রেয়া তার দিকে এগিয়ে এসে বলল, দীপ, আমার না তোর সঙ্গে কিছু কথা ছিল। আরে এটাই তো শ্রেয়া, আমি না কদিন ধরে ভাবছিলাম তোকে একটা কিছু বলবো আমি, কিন্তু কিন্তু আমার সময় হচ্ছিল না বলা। ও তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হলে দুপুরে মাঠে গিয়ে কথা বলা যেতেই পারে। হ্যাঁ, এই ঠেকো রোদে মাঠে? পর মুহূর্তেই তার মনে পড়ে গেল প্রত্যেক দিন দুপুরবেলায় তার বাড়ির ল্যান্ডফোনের বেজে ওঠা সেই ক্রিং ক্রিং আওয়াজ। মনটা কেমন চঞ্চল হয়ে উঠল তার। বুকের ভেতর বাজতে থাকলো আবার ওই যে গাইছিলাম, আমার ভিনদেশী তারা। বেশ, তাই হোক, মাঠেই কথা বলবো। দুপুরে খাওয়া দাওয়া সেরে তপন স্যারের ব্যাচের সবাই মিলে হাজির হলো হোস্টেলের মাঠে। রোদের মধ্যে কথা বলার অসুবিধা বলে তপলব্ধা আবার বুদ্ধি করে একটা পেল্লায় কালো ছাতা নিয়ে এসেছিল। ছাতা নিয়ে রোদের মধ্যে প্রপোজ করার এই বিষয়টা নিয়ে তপলব্ধা, শ্রেয়া আর নন্দিনীর মধ্যে দীর্ঘক্ষণ ধরে বেশ হাসাহাসি চলছিল। ছেলেদের দলের মধ্যে সবাই বুঝতে পারছিল আজ একটা ঐতিহাসিক কিছু হতে চলেছে। হোস্টেলের মাঠে পৌঁছতেই শ্রেয়া নিজের মনের কথাটা দীপাংশুকে সরাসরি জানিয়ে দিল। দেখ, আমি জানি আমি একটু মার্কাটারি টাইপ, তাই অত ভনিতা না করে আমি একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছি। হ্যাঁ, আমার না মনে হয় আমি তোকে ভালোবেসে ফেলেছি, আর তুই আমাকে তখন কি যেন একটা বলছিলিস। হ্যাঁ, বল ফেল। শ্রেয়ার কথা শুনে দীপ কেমন যেন ভ্যাবা চাকা খেয়ে গেল। ওর কথার মাথা মুন্ডু সে কিছুই বুঝতে পারছে না। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা সুমনের মুখটা চুন হয়ে গেল। শ্রেয়ার আচমকা স্বভাব পরিবর্তনের কারণ যে দীপ, সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। ও আচ্ছা, তার মানে এই জন্যই দীপা আজ লাল গোলাপটা নিয়ে এসেছে। ভাই, ডুবে ডুবে জল তো অনেক খেলে, এবার টুক করে গোলাপটা দিয়ে ফেলা দেখি, চক্ষু সার্থক করি। আরে তা যা বলেছিস, আরে আজ হলো গিয়ে একটা হিস্টোরিক্যাল ডে। মানে মানে লিটারালি ভাবা যায় শ্রেয়া কিনা প্রেমে পড়েছে। এই কেন রে? হ্যাঁ, আমি প্রেমে পড়তে পারি না? আরে না 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 না, মানে তা ঠিক নয়। এই মানে তুই একটু কাটকোটটা কি না। এই সবাই মিলে স্টেয়ার পেছনে পড়ে যাস না তো, বেচারি মুখটা চুন করে দাঁড়িয়ে আছে। এমনি ঠেকো রোদ। তপা, ভাগ্যিস তুই ছাতাটা আনলি। হ্যাঁ হ্যাঁ তপা, ছাতাটা খোল, এক ছাতার তলায় এবারে শুভ দৃষ্টিটা হয়ে যাবে দেখছি। এই সমস্ত ব্যাপারটাই দীপাংশুর কাছে কেমন যেন ধোঁয়াশার মতো লাগছে। তার কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। সুমন এবার তাকে ধাক্কা দিয়ে বলল,
কি রে হিরো, গোলাপটা বের করো। সুমনের কথা শুনে দীপাংশু এবার পকেট থেকে লাল গোলাপটা বের করে তপলব্ধার দিকে তাকালো। দেখলো তপলব্ধার মুখটা কেমন যেন শুকনো হয়ে গেছে। হঠাৎই একটা প্রশ্ন ছুড়ে দিল সকলের উদ্দেশ্যে। এই এক সেকেন্ড, আমার না একটা কোয়ারি আছে। রোজ দুপুরবেলায় আমার বাড়ির ল্যান্ডফোনে কে ফোন করিস বলতো? এনিওয়ান? কেউ ফোন করিস? কল? কি বলছিস? আরে হ্যাঁ রে, কল। আমি শাহরুখ নই, রোদ্দুর ব্যান্ডের গায়কও নই, তবু প্রতিদিন আমি স্কুল থেকে ফেরার ঠিক মিনিট 7 পর আমার বাড়ির ল্যান্ডফোনটা বারবার ঠিক ওই সময়তেই বেজে ওঠে। আর আর যে ফোন করে সে কখনোই আমার সাথে কথা বলে না, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ আমি ঠিক শুনতে পাই। মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করে আনসার মেলানোর মতো আমি প্রতিদিন ঠিক ওই ফোনটার জন্য হাবিত্তেশ করে বসে থাকি। তাই আমার বিশ্বাস এই ব্যাচের মধ্যেই কেউ এটা করছে। শোন, এইবারই এই ব্যাচে আমাদের শেষ টিচার্স ডে, তাই এরপর মাধ্যমিকের পর কে কোথায় ছিটকে যাব তা জানি না। সেই জন্যই ভেবেছিলাম আজ তোদের সঙ্গে কথা বলবো, বিশেষ করে তোর সাথে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, একটা হিললে আমার ঠিকই করে দিতে পারবি। ওয়েট ভাই, তুই যার কথা বলছিস হ্যাঁ সে আমি না, কিন্তু আমি গেস করতে পারছি যে সে কে। এত বড় হিম্মত, হ্যাঁ? শ্রেয়া শাসমলের চোখকে ফাঁকি দেওয়া। তেরা কেয়া হোগা ঠাকুর? ঠাকুর মানে মানে নন্দিনী, ওরই তো স্যার নাম ঠাকুর। এই এ কি? একদম। নন্দিনী ছাড়া আর কারো এত টাকা নেই যে শুধু শুধু কল করে পয়সা নষ্ট করবে। না না, নন্দিনী নয়। শ্রেয়া, তুই আমাকে পছন্দ করিস জেনেও যে আমাকে ভালোবেসেও নিজের সমস্ত আবেগ লুকিয়ে রেখেছে, তোর কি মনে হয় সেটা নন্দিনী? নন্দিনী তোর কথা এত ভাবে? আমার কিন্তু সেটা মনে হয় না। তাহলে তাহলে প্রথম ফোনটা আসার পর ভাবতাম কেউ হয়তো মজা করছে, জানিস তো। তারপর দীর্ঘদিন একই সময়ে ফোনটা আসা আর বেশ কিছুক্ষণ পর কেটে যাওয়ার এই ধরনগুলো দেখে আমি বুঝতে পারলাম কে এমনটা করতে পারে। অনেকদিন আগেই কথাগুলো বলতাম আমি, কিন্তু শুধুমাত্র বিশ্বাসের উপর ভরসা করে তো আর কাউকে সরাসরি প্রশ্ন করা যায় না, তাই বলিও নি। কিন্তু এখন আমি নিশ্চিত এই কাজ কার। কার? দীপ কিছু না বলে তপলব্ধার দিকে তাকালো। দীপের চোখ অনুসরণ করে সবাই তপলব্ধার দিকে তাকালো এবার। এতে সে ভীষণই অস্বস্তি বোধ করলো। থতমত খেয়ে বলল, অদ্ভুত তো, তুই আমার দিকে তাকিয়েছিস কেন? আমি কি বলবো? আমি কি জানি? তোর কি মনে হয় আমি তোকে ফোন করেছি? তুই তার মানে কি বলতে চাস? ফোনটা তুই করিসনি, তাই তো? তপু, আরে দীপ আমার ছেলেবেলার বন্ধু, ওর ভাবভঙ্গি বুঝতে না পেরে ভুলভাল বকেছি, তাই বলে তুই আমার জন্য স্যাক্রিফাইস করতে যাচ্ছিলিস? আরে ছেলের কি অভাব আছে নাকি দুনিয়ায়? হ্যাঁ, একটা গেলে আরেকটা আসবে। না ভাই, এমন কিছু নয়। আমি জানি না দীপ কেন আমাকে সন্দেহ করছে। বিশ্বাস কর, সত্যি আমি এর বিন্দু বিসর্গ কিছুই জানি না। আমার মনে হয় দীপের কোথাও ভুল হচ্ছে, কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছে। এই দীপ, তুই বলতো, তুই শিওর এই কাজটা তপলব্ধার? একদম। তোর কাছে কি প্রমাণ আছে? এই তো বললি ফোন করে সে নাকি কথা পর্যন্ত বলেনি। তপলব্ধা আমার ফুল কাকু পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, জানিস তো? হ্যাঁ, তো তুই প্লিজ এটা বলিস না যে তোকে কে কখন ফোনে ব্ল্যাঙ্ক কল করছে বলে তুই থানায় ডায়েরি করেছিলিস আর ফুল কাকু নিজে এটা ইনভেস্টিগেট করেছেন। এরকম বোকা বোকা কথা কেউ বিশ্বাস করবে না। কাউকে ফোন করে কথা না বলাটা কোনো অপরাধ নয়। ফুল কাকুর খেয়ে দিয়ে কাজ নেই। হ্যাঁ, একদম তুই ঠিক বলেছিস। ফুল কাকু কেনই বা এইসব বোকা বোকা কাজের তদন্ত করতে যাবে? আর তাছাড়া আমি বা বলবো কোন মুখে বল? কিন্তু আসল ব্যাপারটা হলো, ফুল কাকু পুলিশে জয়েন করবার পর থেকেই না আমাদের বাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। তার মধ্যে অনেক রকম থ্রেট কলও থাকে। তাই
মাসখানেক আগেই ফুলকাকু আমাদের বাড়ির ল্যান্ড ফোনে কলার আইডি ডিসপ্লে বক্স বসিয়েছেন। ব্যাস, তারপর থেকেই যখন যে নাম্বার থেকে ফোন আসে তখন সেই নম্বরটা স্ক্রিনে জল জল করে ফুটে ওঠে। সো গত 2 মাসের মধ্যে তোরা কেউই আমার বাড়িতে যাসনি, তাই এই কথাটাও তোদের পক্ষে কারোরই জানা সম্ভব নয়। তপলব্ধার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেল, যেন ভরা বাজারে চোর ধরা পড়েছে। এতক্ষণ যে আত্মবিশ্বাসের সঙ্গে সে কথা বলছিল, সেই আত্মবিশ্বাসটা যেন বেলুন ফেটে যাওয়ার মতো চুপসে গেল। কিরে, কথা হারিয়ে ফেলেছিস? বল বল এবার কিছু। তুই তো কল করিসনি, তাহলে চুপ হয়ে গেলি কেন? তুই তো নিশ্চিত আমার বাড়ির ল্যান্ডফোন ডিসপ্লে নম্বর বক্সে যার নাম্বারটা জলজল করে সেটা তোর বাড়ির নাম্বার নয়? তাহলে তাহলে ব্যাচের সবার চোখ এখন ওর দিকে, আর এতগুলো মানুষের মধ্যে ধরা পড়ে গিয়ে তপলব্ধার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে কোনো কথা না বলে 1 পা 2 পা পিছিয়ে গিয়ে অমনি বাড়ির দিকে ছুটতে লাগলো। এতগুলো চোখের সামনে থেকে পালাতে পারলেই যেন সে বাঁচে। ওদিকে পেছন থেকে ভেসে আসতে থাকলো শ্রেয়া, নন্দিনী, সুমন, সালমানদের আওয়াজ, কিন্তু দীপাংশু দাঁড়িয়ে থাকলো না। তপলব্ধার পিছন পিছন ছুটে তার বাম হাতটা ধরে নিল। তপলব্ধা, ফোনে আমি তোকে দেখতে পাইনি, কিন্তু কিন্তু তোর নিঃশ্বাসের শব্দ শুনতে পেয়েছি। তোর নিঃশ্বাসের শব্দটুকু আমার চেনা হয়ে গেছে। প্রতিদিন ব্যাচে এসে আমি তোর দিকেই তাকিয়ে থাকতাম, লক্ষ্য করতাম রোজ আমার দিকে তোর আর চোখে তাকানো, সরাসরি আমার চোখের দিকে না তাকিয়ে কথা বলা, আর অনেক কিছু। আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, জানিস তো, আমাকে ফোন করার মানুষটা তুই। যখন জানাই ছিল যে রোজ আমি ফোন করি, তাহলে ফোনটা ধরতিস কেন? আর কেনই বা রোজ ফোন ফোন ধরে কে বলছেন, কে আপনি বলে নাটক করতিস? হ্যাঁ, কেন বল, কেন? ফোনে রোজ তোর চুপ থাকা শুনতে শুনতে কোথাও না কোথাও আমার তোর নিঃশ্বাসটাও অনেক পরিচিত লাগতো, অনেক আপন হয়ে গিয়েছিল সেটা। আর তাছাড়া সত্যি কথা বলবো কি? আমি জানতাম শ্রেয়া কষ্ট পাবে বলেই তুই নিজের মুখে সবটা স্বীকার করতে চাইছিস না, তাই ডিসপ্লে বক্স লাগানোর মিথ্যেটা আমাকে বলতেই হলো। মানে তোদের বাড়িতে ডিসপ্লে বক্স নেই? না না, নেই, কিচ্ছু নেই। তার মানে কি বুঝলে গো? তুমি ধরা পড়ে গিয়েছো হে। তবে কিছু না থাকার মধ্যেও আমার মনের মধ্যে শুধু একরাশ বিশ্বাস ছিল, আর তোমার প্রতি ভালোবাসা তো আছেই, এছাড়া আর কিছুই নেই। তুমি নিজেও জানো না ধীরে ধীরে তুমি কখন আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছো। তুই থেকে তুমি, আর এইভাবেই কখন যে সবটা হয়ে গেল সেটা কি কোনোদিনও বুঝতে পারোনি? তুমি আচ্ছা, একটা কথা বলো তো, কোনো কথাই যখন বলবে না তখন রোজ দুপুর বেলায় আমাকে অমন ফোন করতে কেন? তোমায় শুনবো বলে। আমি জানি না কেন তোমার গলার আওয়াজ শুনলে আমার বুকের ভেতর কেমন যেন গান বাজতে শুরু করতো, কেমন যেন গান বাজতে শুরু করে। আমি জানি না কেন তোমার গলা শুনলে আমার মনে হয় শুধু শুনেই যাই। তুমি তো নচিকেতা নও, চন্দ্রবিন্দুর গায়কও নও, তবু তোমাকে শুনতে ইচ্ছে করে আমার, ভীষণ ইচ্ছে করে। দীপাংশু, যদি কখনো আমাদের ঝগড়া হয়, আমাদের আড়ি হয়ে যায়, তবু তোমাকে শোনার এই অধিকারটুকু কখনো কেড়ে নিও না। তোমার গলার আওয়াজ শুনতে পাবো না, এটা ভাবলেই আমার ভীষণ কান্না পায়। গলার ভিতরে দলা পাকিয়ে ওঠে কত কিছু।
কেন এমনটা হয় বলতে পারো? আমি আমি কি পাগল হয়ে যাচ্ছি? তাহলে বলো, ভালোবাসো? বাসি বাসি বাসি, শুধু তোমাকেই ভালোবাসি। পাগলি রে, পাগলি তুমি একটা। তবে আজ থেকে তুই নয়, শুধু তুমি, শুধু তুমি বলেই ডাকবো আমরা, কেমন? কিন্তু ব্যাচে সবার সামনে? ঠিক আছে। আর গোলাপটা? জানি না, যাও। দীপাংশু গোলাপটা তপলব্ধার হাতে তুলে দিল। ঠেকো রোদের মধ্যে দাঁড়িয়েও তারা যেন ভুলে গেল কষ্ট পেতে, যেন কোনো দূর সমুদ্র হাতছানি দিয়ে ডাকতে শুরু করেছে তাদের, আর তারা ভেসে চলেছে তাদের। যে তুমিতে আটকে গেছি আমি, যে তুমি তার অপেক্ষায় ছিল মন, পেয়েছি তাকে নিজের ভালোবাসায়, জানি না কখন তোমার আসবে টেলিফোন। যে তুমিতে আটকে গেছি আমি, যে তুমি তার অপেক্ষায় ছিল মন, পেয়েছি তাকে নিজের ভালোবাসায়, জানি না কখন তোমার আসবে টেলিফোন। জানি না কখন তোমার আসবে টেলিফোন। রক্তিম গোলাপের ছোঁয়ায় হে প্রেম তুমি রাঙিয়ে দিও, মেঘলা দুপুরের আলোয় তোমার ওই নরম হাসির মতো, যে তুমিতে আটকে গেছি আমি, যে তুমি তার অপেক্ষায় ছিল মন, পেয়েছি তাকে নিজের ভালোবাসায়, জানি না কখন তোমার আসবে টেলিফোন। যে তুমিতে আটকে গেছি আমি, যে তুমি তার অপেক্ষায় ছিল মন, পেয়েছি তাকে নিজের ভালোবাসায়, জানি না কখন তোমার আসবে টেলিফোন। জানি না কখন তোমার আসবে টেলিফোন। জানি না কখন তোমার আসবে টেলিফোন। জানি না কখন তোমার আসবে